কেন জামায়াতে ইসলামী ১৯৪১ সালের ৬ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪ বার নিষিদ্ধ হয়েছে? পাকিস্তানে ২ বার, বাংলাদেশেও নিষিদ্ধ হয়েছে ২ বার। কেন জামাতের সবচেয়ে বড় স্কলার শিক্ষিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত থেকে পদত্যাগ করেছিলেন কি সংস্কারের দাবিতে, কিসের পরিবর্তনের দাবিতে? কেন জামাতের যে সবচেয়ে শক্তিশালী সংগঠন ছাত্র শিবিরের সভাপতি মঞ্জু, তিনি জামাত থেকে বেরিয়ে যেয়ে নিজে কেন একটি স্বতন্ত্র দল করেছিলেন? আর কেনই বা জামাত ইসলামী এই যে রাজনীতি তারা করছে, সেই রাজনীতির যে মূল টার্গেট সৎলোকের শাসন, আল্লাহর আইন, সেটি বাস্তবায়নের জন্য ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি কেন জামাতের জন্য সুদূর পরাহত এবং বলতে গেলে এটা সম্ভবই না বাংলাদেশের রাজনীতিতে, সেটি নিয়েই আজকের আলোচনা। আমরা সাম্প্রতিককালে জামাত ইসলামের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাবের কিছুটা বাস্তব চিত্র নিশ্চয়ই আপনাদের অবলোকন করতে হবে যে এই যে দুর্নীতিতে একবারে আকণ্ঠ নিমজ্জিত এবং মুক্তিযুদ্ধের নাম করে একটা ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করার যেই সকল প্রচেষ্টা আওয়ামী লীগ সরকার করেছিল, সর্বস্তরে শেখ মুজিবের মূর্তি স্থাপন এবং মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করার নামে অনাচার, অত্যাচার এবং দুর্নীতিকে একেবারে রাষ্ট্র পরিচালনার যে মূল মন্ত্র বানিয়েছিল, সেটার মূলোৎপাটন হয়েছে। এমনভাবে হয়েছে যে আমি আগের আলোচনায় বলেছি যে 300 সংসদ সদস্য, মন্ত্রিসভা, উপজেলা জেলা পর্যায়ের নেতা, ছাত্রলীগ, যুবলীগ, এমন কোনো কেউ নেই যে পুরো দেশটাই পালিয়ে গিয়েছে, এমনকি তাদের নিয়োগকৃত জাতীয় মসজিদের ইমাম। তো এই পালানোর পরে মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা, সেটা ফল করেছে। এবং এই যে ফল করার পরে এখন যে নতুনভাবে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতিতে সাধারণত আমরা যেটা দেখি অনলাইনে এবং অন্যান্য জায়গায়, জামাত ইসলামের কর্মী বাহিনী বেশ সক্রিয় এবং তারা বেশ উজ্জীবিত যে একটা নতুন দিনের রাজনীতি হবে এবং সেই রাজনীতিতে জামাত ইসলামের একটা ভূমিকা বাড়বে। আমি আমার রাজনৈতিক নানান মত আলোচনায় যেসব কমেন্টস পাই, সেখানেও আমি আশান্বিত হই জামাত ইসলামের কর্মী, শিবির কর্মী, তাদের মতামত দেখে যে তারা পরিবর্তনের বাংলাদেশ চায়, তারা নতুন বাংলাদেশ চায়, তারা ইনক্লুসিভ সোসাইটি চায়, তারা আগের পুরাতন রাজনীতি চায় না। এবং একই সাথে তারা চায় যে জামায়াত ইসলামীর যে রাজনীতি করছে, মানুষের পাশে থাকার রাজনীতি, সৎ মানুষ প্রতিষ্ঠার রাজনীতি, এগুলোকে তারা সমীহ করে, আমিও সমীহ করি সেটা। কিন্তু ক্ষমতার রাজনীতি একদম ভিন্ন জিনিস, ক্ষমতায় যাওয়ার রাস্তা একদমই ভিন্ন জিনিস। জামাত সেই ক্ষমতায় যাওয়ার রাস্তার পথে একদমই একেবারে বলা চলে 1941 সালে যেখানে ছিল, আজকেও সেখানে আছে। কিভাবে আছে সেটি বর্ণনা করার জন্য চলুন আমরা জামাত প্রতিষ্ঠার ইতিহাসটা একবার একটু জানি। আপনাদের অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাদের জন্য বলি যে জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয় মাওলানা মওদুদীর নেতৃত্বে 1941 সালের সম্ভবত 6 আগস্ট। 41 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে 1945 সালে তারা দলীয় কনভেনশন করে প্রথমবার। এই দলীয় কনভেনশন হয় 45 সালে, আর দেশভাগ হয় কত? 47 সালে। 47 সালে দেশভাগের বিরোধিতার রাজনীতি তারা শুরু করে 1945 সাল থেকেই, যে না, দেশ ভাগ হওয়া যাবে না, অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব, মুসলিম এবং হিন্দু জাতি রাষ্ট্রের যে ধারণার ভিত্তিতে এই যে ভারত এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান হলো পশ্চিম পাকিস্তান, এই দুটি পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা পাকিস্তান, আর হলো হিন্দু রাষ্ট্রের জন্য, হিন্দুদের জন্য ভারত, ইন্ডিয়া। এই যে দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে এবং দেশভাগের বিরোধিতা করে। কিন্তু দেশভাগের বিরোধিতা করলেও প্রবল গণ আন্দোলনের চাপে ব্রিটিশরা যখন পালিয়ে যায়, তখন দুটি দেশ হয়, পাকিস্তান এবং ভারত, দুটি দেশ হয়। বাংলাদেশ যেটি ছিল পূর্ব পাকিস্তান আপনারা জানেন, আর পশ্চিম পাকিস্তান তো আজকের পাকিস্তান। তো এই দেশভাগের যখন বিরোধিতা করে জামায়াত ইসলাম মওদুদীর নেতৃত্বে 1948 সালে, দেশভাগের পরপরই ভারত থেকে নিষিদ্ধ হয়ে যায় জামায়াত ইসলামের রাজনীতি। খেয়াল করুন একবার, শুধু ভারত না, পাকিস্তানের থেকেও নিষিদ্ধ হয়ে যায় জামায়াত ইসলামের রাজনীতি। কেন রাজনীতি নিষিদ্ধ হলো? এই যে দেশভাগের বিরোধিতা করার পরে যেই স্বাধীন দেশ হলো, সেই দেশে রাজনীতি করার তোমার অধিকার নেই, এই যুক্তিতে। এরপরে জামায়াত ইসলামের রাজনীতি আবার ফিরে আসে পাকিস্তানে, কেননা পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ,
মুসলিম ধর্ম এবং ধর্ম নিয়ে রাজনীতি করবে একটি রাজনৈতিক দল, কেন রাজনীতির সুযোগ থাকবে না? তাদের রাজনীতি ফিরিয়ে দেওয়া হয়। তখন রাজনীতি যখন ফিরিয়ে দেওয়া হয় তখন তারা বেশ ভালোই রাজনীতি করতে থাকে। কিন্তু 1958 সালে যখন এদেশে সামরিক সরকার গঠিত হয় পাকিস্তানে, সেই সামরিক সরকারের আমলে সব রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়। তখন একবার জামাত ইসলামের রাজনীতি অটোমেটিক নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু আবার ফিরে আসে 2 বছর পরে, সব দলের রাজনীতি করার সুযোগ ফিরে আসে। ফিরে আসলেও জামাতের যে বিরোধিতার রাজনীতি সেটি সরকারকে তখন অস্বস্তিতে রেখেছিল। এবং বিরোধিতাগুলো কোন জায়গায় বিরোধিতা? মারাত্মক কিছু জায়গায়, দুটি মূল জায়গায়, রাষ্ট্র পরিচালনার দুটি মূল জায়গায় বিরোধিতা শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যেসব শাসক ছিল তাদের বিরুদ্ধে। কি সেটা 1961 সালে একটি আইন প্রণীত হয়, যেটা আইনটার নাম ছিল হচ্ছে মুসলিম পারিবারিক শিক্ষা আইন এবং শিক্ষা আইন। দুটি আইন প্রণীত হয়। সেই আইনগুলোর মূল জায়গা ছিল কি? মুসলিম পারিবারিক আইনের মূল জায়গা ছিল কি? নারীর আধুনিকীকরণ, নারীর শিক্ষা সম্প্রসারণ, নারীর কর্মক্ষেত্রে নারীর পদচারণা বৃদ্ধি, বহু বিবাহ রোধ, যেটাকে সে সময় সমাজে একজন পুরুষ অনেকগুলো বিয়ে করতে পারতেন, এই বহু বিবাহ রোধ এবং পারিবারিক যে সম্পত্তি, সেই সম্পত্তিতে নারীর হক কী হবে, রাষ্ট্র সেটি ঠিক করবে। এই জায়গাগুলোতে জামাত ইসলামী আবার বাদ সাধতে শুরু করে, না এটা হতে দেওয়া যাবে না, ধর্ম যেভাবে বলেছে নারীর অবস্থান সেভাবেই থাকবে। সেই কারণে 1964 সালে তখনকার পাকিস্তান সরকার, ইয়াহিয়া সরকার আরেকবার জামাত ইসলামী নিষিদ্ধ করে। এরপরে জামাতের রাজনীতি আরেকবার নিষিদ্ধ হয় 1972 সালে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। কেননা 1971 সালে জামায়াতে ইসলামী বাংলাদেশে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়, ঠিক যেভাবে 1947 সালে দেশভাগের বিরোধী অবস্থান নেয়, 71 সালে বাংলাদেশের বিরোধে অবস্থান নেয়, স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল। তো সেই অখণ্ড পাকিস্তান যেহেতু ছিল না, স্বাধীন বাংলাদেশ হলো। স্বাধীন বাংলাদেশে তো যেই দেশের বিরোধিতা তুমি করবা তোমার রাজনীতির অধিকার নেই। আবার নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী 1972 সালে। এর আগ দিয়ে জামায়াত ইসলামী যখন নিষিদ্ধ হয় তখন পূর্ব পাকিস্তানে জামায়াত ইসলামীর যেই সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলাম আজম। তার নেতৃত্বেই মূলত রাজাকার, আলবদর, আল শামস, যে বাহিনীগুলো বলা হয় ঘৃণিত বাংলাদেশের ইতিহাসে, সেগুলো পরিচালিত হয়। তো এই অভিযোগে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়। জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায় এবং জামায়াত ইসলাম ঠিক একইভাবে, আপনারা অনেকেই নাখোশ হতে পারেন কিন্তু বাস্তবতা, ইতিহাসের সত্য সেটি হলো যে আজকে যেমন শেখ হাসিনা ক্ষমতার পট পরিবর্তনের পর পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছেন? ভারতে। বাংলাদেশের স্বাধীনতার পর জামায়াত ইসলামীর পুরো দল পালিয়ে কোথায় আশ্রয় নেয়? পাকিস্তানে আশ্রয় নেওয়ার পর জামায়াত ইসলামীর পূর্ব পাকিস্তানের শাখার প্রধান যিনি ছিলেন প্রয়াত গোলাম আজম, তার বাংলাদেশের নাগরিকত্ব বাতিল হয়। তো 1978 সালে গোলাম আজম বাংলাদেশে ফিরে আসেন। জিয়াউর রহমান যখন বহুদলীয় রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতি প্রত্যাবর্তন করেন তার 19 দফার মাধ্যমে, তিনি তখন বাংলাদেশে আসেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। পরে আরও বহু পরে গোলাম আজম বাংলাদেশে তার নাগরিকত্ব ফিরে পান। এখন এই যে নাগরিকত্ব ফিরে পাওয়া, বাংলাদেশের মাটিতে রাজনীতি করা, এগুলো সবই চলছে। আবার যখন এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো 2006 সালের, এই যে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের পরে 2008 সালের নির্বাচনের পরে, এরপর তারা 71 সালে জামায়াত ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকার বিচার শুরু করার পরে এই ঘটনা তো আপনারা জানেন যে কিছুদিন আগে, আমি যখন এই আলোচনা করছি তার প্রায় মাস আগে, জামায়াত ইসলামী আবার নিষিদ্ধ করা হয়, যেই নিবন্ধন তারা আবার ফিরে পেয়েছে। হিসাবটা বোঝা গেল? 4 বার নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপট কী ছিল? প্রেক্ষাপট ছিল প্রত্যেকটা ক্রান্তির লগ্নে জামাতের যে সিদ্ধান্তগুলো ঐতিহাসিকভাবে ভুল প্রমাণিত হয়েছে। দেশভাগের বিরোধিতা ভুল, 71 সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা ভুল, এই নারী শিক্ষার উন্নয়নের যে ভূমিকা সেটা একটা ভুল। আজকে যখন নিষিদ্ধ হয়েছে সেটা আমরা ভুল বলবো না, কিন্তু আজকে যখন জামায়াত ইসলামী নতুন করে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, সেই জামায়াত ইসলামী ক্ষমতায় যাওয়ার দৌড়ে কতখানি সম্ভাবনা আছে এগিয়ে? সম্ভাবনা জানাচ্ছেন তার নেই। তার একটা মাত্র কারণ, অন্য সব কারণ বাদ দিলেও একমাত্র কারণ, সেটি হলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অনুপস্থিতি, বৈষম্যহীন রাজনীতির অনুপস্থিতি।
রাজনীতি। আপনারা ছাত্রনেতা হাসনাতের একটি মন্তব্য শুনেছেন কিনা, যে যেই বাংলাদেশ এখন হবে সেখানে কোনো বৈষম্য থাকবে না, সেখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে। বিশেষ করে যে রাজনীতি রাষ্ট্র সংস্কারকে প্রভাবিত করবে, রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করবে, সেটা ডান বাম জামাতি বামাতি যেই নামে আমরা ডাকি না কেন, কিন্তু বিভাজনের রাজনীতি নয়। এখনই আমার আলোচনার মূল পয়েন্টটা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো মিলিয়ে জনসংখ্যা 10 ভাগ। 18 কোটি জনসংখ্যা হলে এই 10 ভাগের সংখ্যা কত? 2 কোটি জনসংখ্যা। ডক্টর শফিকুর রহমান তিনি বর্তমানে দায়িত্ব নেওয়ার পরে ধর্মীয় সম্প্রীতির একেবারে একটা চিত্র স্থাপনের জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, হিন্দু নেতাদের সাথে বৈঠক করছেন, বৌদ্ধ নেতাদের সাথে বৈঠক করছেন। এমনকি তিনি বলছেনও যে ধর্মীয় সম্প্রীতিই হচ্ছে জামাত ইসলামীর মূল মন্ত্র। শুনুন ডক্টর শফিকুরের কথা। তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা 90 থেকে 91 ভাগ মানুষ তৌহিদে বিশ্বাসী। বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি, এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলাভূমি। আলহামদুলিল্লাহ। কিন্তু এসব প্রশ্নের পরেও, কথার পরেও একটি কথা থাকে। ধরুন বাংলাদেশে প্রায় 1,80,00,000 হিন্দুর মধ্যে কোনো একজন হিন্দু যদি মনে করে যে জামায়াত ইসলামীর যে রাজনীতির আদর্শ সেটি খুব ভালো লাগে তার, এইটা হলো সৎ রাজনীতির আদর্শ। আমি মুক্তিযুদ্ধের বিরোধিতা বাদই দিলাম। মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় ক্ষত, জামায়াত ইসলাম সেই ক্ষত দূর করতে পারেনি। আমি পরে এই আলোচনায় আসছি ওই প্রসঙ্গে। তবে তার আগে এই প্রসঙ্গটা শেষ করি যে একজন হিন্দু জামায়াত ইসলামীর রাজনীতির আদর্শ অনুপ্রাণিত হয়ে সে কি জামায়াত ইসলামীর রাজনীতি করতে পারবে? দলীয় সদস্যপদ পাবে কিনা? সে জামায়াত ইসলামী থেকে দলীয় মনোনয়ন নিয়ে সংসদীয় নির্বাচন করতে পারবে কিনা? এগুলোর উত্তর আমি তন্ন তন্ন করে ঘেটে কোথাও পাইনি। জামায়াত ইসলামীর যেই ওয়েবসাইট আছে, গঠনতন্ত্র আছে, কোথাও নাই। শুধু বলা হয়েছে ভিন্ন ধর্মের মানুষের অধিকার ইসলামে কিভাবে সমুন্নত করা রয়েছে। অধিকার সমুন্নত করা আর স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আমাদের চাওয়া অনুযায়ী, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চাওয়া অনুযায়ী আমি তো যে কোনো দলের রাজনীতি করতে চাই। সেটা আমি কেন পারবো না জামায়াত ইসলামীর রাজনীতি যদি আমি করতে চাই একজন হিন্দু হয়ে? সেই প্রশ্নের উত্তর জামায়াত ইসলামী নেই বলেই আজকে জামায়াত ইসলামী পাকিস্তান, যেখানে মূল চারণভূমি হওয়ার কথা ছিল, সেখানে জামায়াত ইসলামী 3 না 4 না অন্তত 6 নাম্বার দল। কিন্তু সেই ইসলামী ভোটগুলোকে সামনে নিয়ে এসে এরই মধ্যে একবার ক্ষমতা পরিচালনা করেছিলেন ইমরান সরকার। কেননা তিনি ওই যে ইসলামী ভোট পেয়েছেন, আবার অন্তর্ভুক্তিমূলক রাজনীতিও প্রতিষ্ঠিত করতে পেরেছেন। জামায়াত ইসলামী হিন্দ যেটি মূল দল ছিল মাওলানা মওদুদির প্রতিষ্ঠিত, ভারতে জামায়াত ইসলামী 6 না 8 না 10 না অন্তত সম্ভবত 15-20 নাম্বার একটি দল। বাংলাদেশে ভাগ্যক্রমে জামায়াত ইসলামী 3 নাম্বার দল, কখনো কখনো 4 নাম্বার দল। এবারে তারা স্বপ্ন দেখছে হয়তোবা দ্বিতীয় দল অর্থাৎ বিরোধী দল হবে, অথবা কেউ বলছেন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা আছে জামায়াত ইসলামীর। সেটা সম্ভব কিনা এই সমস্ত আলোচনার পরে অভ্যন্তরীণ সংস্কার করা উচিত। আমি বিশ্বাস করি এই দুটো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারতাম, সেটা একটা ঐতিহাসিক অর্জন হতো জামায়াতের জন্য এবং সম্ভবত বাংলাদেশের জন্য। সুতরাং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। যখন আমি ফাইনালি শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আই হ্যাভ কাম টু দি এন্ড অফ দ্য রোড, তখনই আমি পদত্যাগ করলাম। আমি আলোচনাটা শেষ করব জামায়াত ইসলামীর এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অনুপস্থিতি, সেটির দায় জামায়াত ইসলামীকে গত 1941 সাল থেকে আজ পর্যন্ত যেমন বয়ে বেড়াতে হচ্ছে, আরও অনন্তকাল ধরে হয়তো বয়ে বেড়াতে হবে যদি না জামায়াত ইসলামী তাদের গঠনতন্ত্রের সংস্কার করে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠিত করে এবং একই সাথে মুক্তিযুদ্ধের সময়কালীন যে তাদের যে বিরোধিতা, ঐতিহাসিক ভুল, সেটার জন্য দলীয় কনভেনশন ডেকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা যদি তারা না চায়। সেই কথাটা আমার কথা না, কথাটা জামায়াতের সবচেয়ে স্কলার হিসেবে পরিচিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কথা বিবিসির ইন্টারভিউতে। শুনুন একবার। ডিফারেন্ট ছিল, সুতরাং জামাতের মধ্যে পরিবর্তন হওয়া প্রয়োজন। মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে পরিবর্তন হয়েছে। একটা কথা আমি বলেছি, এখনো বলবো,
আমাদের দেশের নতুন প্রজন্ম তারা আলোকিত, তারা শিক্ষিত, তারা ওয়াকেফা। সুতরাং এই যে দুনিয়াতে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে সামনে রেখে জামাত ইসলামেরও পরিবর্তন হওয়া প্রয়োজন বলে বলে আমি মনে করি। আমি প্রয়োজনকে মনে করি অনস্বীকার্য। বলা হয় যে গঠনতন্ত্র, তারা গণতান্ত্রিক দল, মতের চর্চা আছে, কিন্তু জামায়াত ইসলামী কখনো তার কোর্জের সুরা সদস্য আছে, তারা এই প্রশ্নে কোনোদিন নিজেদের মধ্যে বিতর্ক করেনি। এই যে হিন্দু অন্যান্য দল কিভাবে জামায়াত ইসলামীর রাজনীতি করবে সেটি নিয়ে তারা আলোচনা করেনি, করবেও না। এই সব কারণে ইসলামী ছাত্র শিবিরের সভাপতির পদ তো চারটিখানি কথা না, তাই না? এটা একেবারে তৃণমূল থেকে পরীক্ষা দিতে যে ছাত্র শিবিরের সভাপতি হওয়ার মতো যোগ্যতা তৈরি হয়। সে জামাত থেকে বেরিয়ে যেয়ে নতুন একটি দল করেছিল, এটার নাম হচ্ছে এবি পার্টি। যদিও এবি পার্টির অবস্থান ভালো না আমরা জানি, কিন্তু তারা বলছে যে এই ধর্মভিত্তিক রাজনীতি তারা আর করবে না, তারা অন্তর্ভুক্তি মুক্তিমূলক সবার জন্য রাজনীতি করার অধিকার থাকে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের একটি দলে, সেই রাজনীতিতে তারা করবেন। তারা করতে পারছেন না সঙ্গত কারণে জামাত ইসলামী এখন পাদ প্রদীপের একেবারে আলোয় চলে এসেছে, এবং আলোয় চলে আসার প্রেক্ষিতে জামাত ইসলামীর রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে। কর্মীরা অনেক উজ্জীবিত, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে পথ, সেই পথ, ক্ষমতায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা জামাত ইসলামী বন্ধ করে রেখেছে 1941 সাল থেকেই। এখন আমার মনে হয়, কিংবা এই বিশ্লেষণের একটাই উত্তর, যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী, সে কারণে তারা 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, এই কারণে যে যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ভোট না থাকে কোথাও, তাহলে তাদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ। বাংলাদেশেও সংখ্যাগরিষ্ঠ মুসলিমই আছে, কিন্তু এটি ভাবার কারণ নেই যে 90% মুসলিম জামাত ইসলামের আদর্শ পছন্দ করে, ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করলে এই দেশে আওয়ামী লীগের ভোট থাকতো না, পছন্দ করলে এই দেশে বহু মত অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দল বিএনপির ভোট থাকতো না, সব ভোট জামাত ইসলামের পক্ষেই থাকতো। জামাত ইসলামের পক্ষে যে ভোট নেই সেটার সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেছে 1996 সালের নির্বাচনে। এককভাবে জামাত ইসলামী নির্বাচন করে মাত্র 3টি আসনে জয়লাভ করে। এবারও তারা হয়তো এককভাবে নির্বাচন করে কতটি আসনে জয়লাভ করবে সেটি দেখার অপেক্ষা, কিন্তু এই আসন সংখ্যা হয়তো কিছুটা বাড়বে এবারের নির্বাচনে, পরের নির্বাচনে হয়তো আরও কমবে কিংবা আরও বাড়তে পারে, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে রাস্তা, ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, সেটি জামাতের জন্য চিরদিনের জন্য। বাংলাদেশের রাজনীতি যদি আপনি দেখেন, এখানকার জনপরিষদ দেখেন, এখানকার মানুষ দেখেন, এখানকার নারী স্বাধীনতার জন্য তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যদি দেখেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যদি দেখেন, মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের, আমি বলছি না আওয়ামী লীগের প্রতি না, মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের যে দায়বোধের কথা দেখেন, সেগুলো যদি আপনারা দেখেন, তাহলে জামাত ইসলামের রাজনীতি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ভাষায় সংস্কার, এবং এটি একেবারে খোল না চলে, বদলে না দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়াটার পথটা, মিরাকল তো সবখানেই আছে, সব কোথাও আছে, এটি আমি কথা বলছি না, কিন্তু স্বাভাবিক বিশ্লেষণে বলে এই পথটা জামাতের জন্য চিরকালে বন্ধ, এখন পর্যন্ত বন্ধ, আগামী অনন্তকাল ধরেও বন্ধ থাকবে যদি জামাত ইসলামীর বোধোদয় না হয়। জামাত ইসলামীর কর্মী সমর্থকরা শিক্ষিত, বুঝদার, এরা মানবিক, তারা নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে দলের ভিতরে আলোচনা করবেন, চাপ প্রয়োগ করবেন, যেন জামাত ইসলামী সত্যিকার অর্থেই একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আপামার মানুষের পছন্দের দল হতে পারে। সেটা যদি হতে পারে এবং একই সাথে মুক্তিযুদ্ধের তাদের সে যে দায় সেই সময়ে, সেটার যদি তারা নিজেদের কনভেনশন ডেকে প্রকাশ্যে ক্ষমা চায়, নিশ্চয়ই জামাত ইসলামী কেননা বাংলাদেশের মানুষের দল হতে পারে। এখনো পর্যন্ত যেটার স্বপ্ন কেবল স্বপ্নই।